থিম হরর। দূরে গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। অদূরেই একটা রাত প্যাঁচা চেঁচিয়ে জানান দিল সে জেগে আছে। তারপর ঝটপট করে শিকার ধরার উদ্দেশ্যে উড়ে গেল। অমিতের ঘুম ভাঙল। সে স্পষ্ট বুঝতে পারছে ও আসছে। ঘরের বাতাস ঠান্ডা হয়ে আসছে। অমাবস্যা আসতে আর দেরি নেই। সেই অন্ধকার বুঝি জাঁকিয়ে বসেছে অমিতের এই ছোট্ট ঘরেও। দোতলার সিঁড়িতে কান পাতলে নিশ্চিতভাবে কাঠের সিঁড়ি ধরে কারোর উঠে আসার আওয়াজ পাওয়া যাবে। ঘরের দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলল। অমিত জানলার দিকে মুখ করে শুয়ে আছে। ইংলিশ খাটের এক পাশটা পুরো ফাঁকা। একটু কি নেমে গেল বিছানাটা? একটা মানুষ গদিতে বসলে যতটা কুঁচকে যায় ততটা কুঁচকে গেল কি? অমিত জানে ও পাশ ফিরতে পারবে না। ওর চোখ খোলা, কিন্তু চোখের মনি তিলমাত্র নাড়ানোর ক্ষমতা নেই। কে যেন অদৃশ্য বাঁধনে ওকে বেঁধে ফেলেছে। আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ মানুষের মতোই কেউ ওর পাশে এসে শুলো। আলতো হাত বাড়িয়ে জড়িয়ে ধরল গলা। কানের পাশে গরম নিঃশ্বাস পড়ছে। অমিত মুখ ফেরালেই দেখতে পাবে ওর মুখের ওপর আগন্তুকের মাথা ঝুলে রয়েছে। ঘরে আগতকে মানুষ বলা চলে না, সে অন্য কেউ, অন্য জগতের বাসিন্দা। চোখগুলো জলজলে। প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত আগন্তুক সাপদের মতো দাঁতগুলো বার করে হাসছে। রক্তলোলুপ হাসি। মনের সমস্ত শক্তি একত্রিত করে পাশ ফিরল অমিত। পুরো খাটটা কেঁপে উঠল। সে জানে কাউকে দেখা যাবে না, অথচ কেউ যে এসেছিল সেটা অমিত বিলক্ষণ জানে। গোটা গাটা ঘামে জবজবে হয়ে ভিজে গেছে। বিছানায় ঘামের মোটকা গন্ধ। ঘরের পরিবেশ ভারী হয়ে গেছে। আজ সারা রাত আর ঘুম আসবে না। একটা সিগারেট ধরিয়ে সে জানলার পাশে এসে দাঁড়ালো। কাল সকালেই একবার ডক্টর মিত্রকে ফোন করতে হবে। বোবায় ধরা বা স্লিপ প্যারালিসিস ব্যাপারটা প্রায় রোজকার ঘটনায় পর্যবসিত হয়েছে। এ থেকে মুক্তি না পেলে কাজকর্মের ক্ষতি তো হচ্ছে বটেই, মানসিক স্বাস্থ্যেরও 12টা বেজে যাচ্ছে। সকাল 10টা বাজতে না বাজতেই অমিত ডক্টর মিত্রকে ফোনে ধরল। ডক্টর মিত্রর কাছে ও কয়েকদিন যাবৎ কাউন্সেলিং করাচ্ছে। বিগত 1.5 মাস ধরে ওর নানাবিধ মানসিক সমস্যা দেখা দিয়েছে। ভদ্রলোক ধৈর্যশীল, যেমন মনোবিদরা হয়ে থাকেন। পাশাপাশি কণ্ঠস্বরের একটা অসম্ভব আশ্বাসদায়ী ব্যাপার রয়েছে। সব মিলিয়ে বোঝা যায় ইনি চিকিৎসা শুরু করার আগে অন্তত কথা বলেই রোগীকে অনেকটা স্বস্তি দিতে পারেন। ফোনটা ধরে স্বভাবসিদ্ধ শান্ত গলায় ডক্টর মিত্র বললেন, গুড মর্নিং অমিত বাবু, বলুন। ডক্টর মিত্র, আমার ওই স্লিপ প্যারালিসিসের সমস্যাটা আবার হচ্ছে জানেন। এতটুকু বিচলিত না হয়ে ডাক্তার আবার জিজ্ঞেস করলেন, কাল রাত্রে আবার হয়েছিল? হ্যাঁ ডক্টর, প্রচণ্ড সমস্যা হয়েছিল গত রাত্রে। মানে আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম, বলতে গিয়ে ইতস্তত করল অমিত। ডক্টর মিত্র অত্যন্ত স্নেহভরা গলায় বললেন, বলুন না অমিত বাবু, সংকোচ করবেন না। ডক্টর মিত্র, কাল মনে হচ্ছিল ঘরে একটা সুপার ন্যাচারাল প্রেজেন্স রয়েছে। ডক্টর মিত্র মন দিয়ে কথাটা শুনে বললেন, দেখুন অমিত বাবু, অন্ধকার ঘরে এমন পরিস্থিতিতে এমন চিন্তা মাথায় আসাই স্বাভাবিক।
বিশেষত আপনি একটা নতুন জায়গায় রয়েছেন। স্লিপ প্যারালিসিস ব্যাপারটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বা স্ট্রেস থেকে সাধারণত স্টেম করে। আপনি প্রায় 2 বছর কোনো ব্রেক পাননি, এক টানা চাপ নিয়ে কাজ করে গেছেন, মাথায় বিভিন্ন জিনিসের এক গাদা চিন্তা, সব মিলিয়ে স্লিপ প্যারালিসিসটা হচ্ছে। এটা উপসর্গ। মূল রোগের চিকিৎসা এগোতে থাকলে এটাও মিলিয়ে যাবে, চিন্তা করবেন না। হ্যাভ আ গুড ডে অমিত বাবু। ফোনটা রেখে অমিত বাইরে এসে দাঁড়ালো। সকালের সোনালি রোদে গাছপালাগুলো ঝকঝক করছে, নদীর স্বচ্ছ জলে পিছলে যাচ্ছে বসন্তের আলো। কটেজের কেয়ারটেকার জিতু ফুল গাছে জল দিচ্ছিল। অমিতকে দেখে এক গাল হেসে সুপ্রভাত জানালো। অমিতও হেসে জিতুর দিকে হাত নাড়ালো। এই পরিবেশে কাল রাতের ভয়াবহ ঘটনাটা মনেই আসে না। এই সমস্যার সূত্রপাত গত ডিসেম্বর থেকে, অমিত আর শ্রেয়ার বিচ্ছেদের পর। ওদের 3 বছরের সম্পর্ক ছিল। গোড়ার দিকে সব ঠিকঠাক থাকলেও শেষের দিকে সমস্যা বাড়ছিল। অমিত যে ভেতরে ভেতরে এমন একটা জানোয়ার, সেটা শ্রেয়া আন্দাজ করতে পারেনি। গভীর রাতে পার্টি থেকে মদ খেয়ে এসে শ্রেয়াকে যাচ্ছে তাই গালাগাল করা, এমনকি মারধর করাও রোজকার ঘটনায় পর্যবসিত হয়। শেষে যেদিন অমিতের পরকীয়ার ব্যাপারে শ্রেয়া জানতে পারে, সেদিন অশান্তি চরমে উঠেছিল। অমিত বাড়ি ফিরতে শ্রেয়া তার জামার কলারে লিপস্টিকের দাগ দেখেছিল। সেদিন নিয়ে পর 3 দিন। ততক্ষণে সে অমিতের অফিস কলিগ সৃষ্টির ব্যাপারেও জেনে ফেলেছে। অমিতকে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি মানুষ হিসেবে এত নিচে নেমে গেলে কবে গো? অমিত তখন মদ খেয়ে চুর। জড়ানো গলায় বলেছিল, ধর সালি, শোন না এখান থেকে। এই শালা বাড়িতে ঢুকলাম তো রোজ এই এক ঘ্যানোর 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 ঘ্যানোর, না পোষায় তো অন্য ভাতার খুঁজে নে, যা ফট। শ্রেয়ার কণ্ঠে এক চুল বিচলন ধরা পড়েনি। সে বলেছিল, এখন আমাকে পোষাচ্ছে না, না? কখনো ভেবে দেখো সারাদিন বাড়িতে আমার কেমন কাটে। তুমি বাড়ি ফিরে একপাশ ফিরে ঘুমিয়ে পড়ো। আমি নিজে তোমার কাছে গেলে জড়িয়ে ধরলেও তুমি না চেনার ভান করে মরার মতো পড়ে থাকো। তোমাকে ডাকি, সাড়াও দাও না। বোবা হয়ে যাও নাকি? এখন নতুন শরীর পেয়ে আমাকে আর ভালো লাগছে না, না? আমি তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেলে সেটা মেনে নিতে পারবে তো? মেয়েলি গয়ে লাগবে না? অমিত কিছু বলেনি, চুপ করে শুনে যাচ্ছিল কথাগুলো। কিন্তু শ্রেয়ার থামবার কোনো লক্ষণই ছিল না। সেদিন বিষাক্ত তীরের মতো ছুঁড়ে দিয়েছিল শেষ কথাগুলো। একটা অজগর সাপের মতো আমাকে পেঁচিয়ে তিল তিল করে মেরে ফেলছো তুমি। এতটাই রুথলেস, হার্টলেস একটা মানুষ তুমি। সাপের মতো তোমারও মায়া দয়া নেই, না? এই শেষ কথাটাতেই অমিতের ব্রহ্মতালু চলে গিয়েছিল। সাপ জিনিসটা সে একদম সহ্য করতে পারে না। ওই হিল হিলে ঠান্ডা আশে ঢাকা প্রাণীটা তার 2 চক্ষের বিষ। তাকে ওরকম একটা জীবের সঙ্গে তুলনা করতে তার আর হিতাহিত জ্ঞান থাকেনি। সোজা বেল্টটা ধরেছিল। সে রাতে হয়তো শ্রেয়া মারাই যেত, কপালের ফেরে বেঁচে যায়। এরপর আর একসঙ্গে থাকা যায়নি। শ্রেয়া চলে যায়। মামলা করতে পারেনি কারণ অমিতের বাবা প্রভাবশালী লোক, ঠিক টাকা পয়সা খাইয়ে ব্যাপারটা সামলে দিত। আর মামলা চালিয়ে যাওয়ার জন্য যে পুঁজি আর ইচ্ছে শক্তি দরকার, ক্লান্ত শ্রেয়ার তাও ছিল না। অমিতের সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে পঙ্গু বাবাকে নিয়ে কলকাতা থেকে ওদের দেশের বাড়িতে চলে গিয়েছিল। ওর সঙ্গে উকিলের চেম্বারে কাগজপত্র সই করার সময় শ্রেয়ার শেষবার দেখা হয়েছিল। শ্রেয়া খোরপোশ দাবি করেনি, একটাও কথা বলেনি। তারপর কি হলো অমিত জানে না। এই মানসিক সমস্যাগুলো সেই ছাড়াছাড়ির পর থেকেই শুরু হয়েছে। গত রাতের ঘটনায় অমিতের মাথায় সেই বিচ্ছেদের ফ্ল্যাশব্যাকগুলোই আসছিল। পাশে গোলাপের ঝোপে তাকিয়ে ভাবনার স্রোতে ছেদ পড়ল। হলুদ গোলাপের ঝোপ থেকে একটা বাদামি ময়াল বেরিয়ে আসছে। সকালের রোদে তার আঁশগুলো ঝিকিয়ে উঠছে। নুড়ি পাথর বেয়ে এগিয়ে আসছে অলস গতিতে।
জল জল করছে 1 টাকার কয়েনের মতো চোখ জোড়া। সাপ দেখে অমিতের আর হিতাহিত জ্ঞান থাকল না। একটা বড় পাথর নিয়ে জান্তব চিৎকার করে ছুটে গেল সাপটার দিকে। মেরে মেরে সাপটার মাথা থেঁতলে দিল। বেচারা নিরীহ ময়াল সকালে একটু রোদ পোহাতে বেরিয়েছিল, ভারী পাথরের আঘাতে বেঘোরে প্রাণ হারালো। সকালের আলোয় তীর তীরে নদীর পাড়ে পড়ে রইল থেঁতলে যাওয়া ময়ালের রক্তাক্ত দেহটা। গোলমাল শুনে জিতু দৌড়ে এলো। সাপটাকে দেখে মুহূর্তকালের বিস্ময় কাটিয়ে বিষণ্ণ গলায় বলল, মুঝে বুলা লেতে সাপ, খামোখা सांप को क्यों मारा? उसने आपका कोई नुकसान तो नहीं किया? ये जंगल तो उसका भी घर है साहब। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে অমিত বলল, জ্ঞান দিস না, শিগগির ওটাকে আমার সামনে থেকে তুলে নিয়ে যা, বনে জঙ্গলে ফেলে দে, না হলে পুড়িয়ে দে, ওটা যেন আমার চোখের সামনে না থাকে। ধীর পায়ে জিতু সাপটার দিকে এগোলো। অমিত বারান্দার কাঠের সিঁড়িতে ধপ করে বসে পড়ল। আজকের রাতটা যেন একটু বেশি নিস্তব্ধ। অমিত মনে মনে বুঝতে পারছে আজ একটা বিপর্যয় অবশ্যম্ভাবী। আজ রাতটা যা হোক করে কাটিয়ে কালকেই ট্রেন ধরে কলকাতা ফিরবে। ভেবেছিল আজ রাতটা জেগেই কাটিয়ে দেবে, কিন্তু 10টা বাজতেই চোখে রাজ্যের ঘুম জড়ো হয়েছে। যেন পেগের পর পেগ নেশা করে বাড়ি ফিরেছে সে। কোনো মতে সোজা হয়ে বসতে পারল না, সোজা গিয়ে খাটে শুয়ে পড়ল। কাল অমাবস্যা। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। সেই একইভাবে বিছানার এক পাশ কুঁচকে গেল। অমিত বুঝল কেউ এসে শুলো তার পাশে। তফাতেই আজকে তার হিস হিসে ঠান্ডা কণ্ঠস্বর শুনতে পেল অমিত। অবিকল শ্রেয়ার গলা, কিন্তু তা মানুষের হতে পারে না। শ্রেয়া বরফ শীতল ভয়াল কণ্ঠে বলছে, ঘুম আসছে না বুঝি? অমিত, আমার দিকে তাকাতে ইচ্ছে করছে না? এখনো আমার থেকে মুখ ঘুরিয়ে অভ্যাস ফিরে? অমিত, তাকাও, তাকাবে না আমার দিকে? অমিত ঘুমের মধ্যে থরথর করে কাঁপছে। শ্রেয়া বলল, আচ্ছা, তাকাতে হবে না। তোমার জন্য একটা উপহার এনেছি। তুমি আমাকে যেমন যত্নে রাখতে, আমি সেই আদর যত্ন তোমাকে খানিকটা ফিরিয়ে দিয়ে গেলাম। অমিতের নড়াচড়ার ক্ষমতা নেই, শুধু সে বুঝল তার গোড়ালিতে ভারী ঠান্ডা হিলহিলে কিছু একটা উঠল। সেই জিনিসটা ক্রমে পাক দিচ্ছে তার পা দুটোকে, উঠে আসছে হাঁটু উরু বেয়ে কোমরের দিকে। একটা আষ্টে গন্ধে ঘর ভরে যাচ্ছে, পাকের তীব্রতা বাড়ছে, যেন হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে। সংজ্ঞা হারানোর আগে অমিত বুঝল তার হাঁটু বেয়ে উঠে আসছে একটা ময়াল সাপ। কানের পাশে শ্রেয়ার ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। সাপটা ক্রমশ উঠে আসছে তার বুকের দিকে। পরের দিন সকালে বার কয়েক ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে জিতু দেখল অমিতের নিথর দেহ পড়ে আছে খাটে। বিছানা চাদর পরিপাটি, কোনো অস্বাভাবিকতার চিহ্ন মাত্র নেই। শুধু খাটের তলায় জিতু একটা ময়াল সাপের খোলস পেল। বদ্ধ ঘরে কোত্থেকে ময়াল ঢুকল কে জানে। সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেওয়ায় অমিতের আর জানা হয়নি 3 দিন আগেই ডিপ্রেশনে শ্রেয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার গর্ভে ছিল অমিতেরই সন্তান।
হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।